আসসালামু আলাইকুম। ক্যান্সার টকের পক্ষ থেকে আমি প্রফেসর ডাক্তার ইতিশাম আবার আপনাদের কাছে এসেছি। আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আসলে আমাদের আরেকটা দুঃখজনক ক্যান্সার, যেটাকে আমরা এক কথায় হেড নেক ক্যান্সার বলি, এটা নিয়ে একটু কথা বলবো। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোতে আমরা আমাদের একটা কথা বলি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না, আমরা আমাদের মুখের যত্ন নেই না, আমরা আমাদের যে হাইজিন এটা মেনটেন করি না, এবং আমাদের অসচেতনতার কারণে যতগুলো রোগ হয় তার মধ্যে এই মুখগহ্বরের ভিতরের রোগ, কানের রোগ, নাকের রোগ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই এলাকাগুলো যেগুলো আমি বললাম যে আমাদের যেটা হলো মুখগহ্বর, যেখানে আমার জিহ্বা, দাঁতের মাড়ি, পাশে টনসিল, এবং আমাদের বাইরে কান, এবং কানের ভিতরে যে আমাদের কর্ণ গ্রন্থি যেটা আছে এটা, এবং আমাদের প্যারোটিড আছে একটা গ্ল্যান্ড কানের সামনে, এবং আমাদের থাইরয়েড আছে, আমাদের শ্বাসনালী যেটা লেরিংস আমরা বলি, এবং আমাদের চোখ যেটা আমাদের থাকতেছে চোখ এবং চোখের কোঠর, এবং আমাদের নাক, এই সব জায়গায় যে ক্যান্সারগুলো হয় এগুলোকে কিন্তু আমরা অ্যাজ এ হোল হেড নেক ক্যান্সার বলি। এবং আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু এই হেড নেক ক্যান্সারটা আমাদের বাংলাদেশে মহিলা পুরুষ দুইটা যদি আমরা যোগ করি তাহলে এটা কিন্তু শীর্ষস্থানীয় ক্যান্সার। এবং আপনারা শুনলে খুব অবাক হবেন যে আমাদের এই এশিয়া এবং আমাদের সাবকন্টিনেন্টে এই রোগটা প্রচুর হচ্ছে। এবং এটার মূল কারণ হিসেবে আমরা যেটা পেয়েছি যে আমাদের এখানে ধূমপান, আমাদের বিড়ি যেটা খাওয়া হয় বিড়ি খাওয়া, এবং আমাদের যে ওই যে যেটাকে বলে গুল, জর্দা, পান, সাদা, এগুলো খাওয়া, তারপরে আমাদের নিয়মিত দাঁত পরিষ্কার না করা, তারপর দাঁতের ডাক্তারের মাধ্যমে দাঁতের চেক আপ না করা, ভাঙা দাঁতের কোনো ব্যবস্থা না নেওয়া, এবং মুখের ভিতরে ছোটোখাটো যেসব ক্ষত হয় সেগুলোর ব্যাপারে অবহেলা করা, নাকের ভিতরে বিভিন্ন যে ছোটোখাটো সমস্যা এগুলো অবহেলা করা, এই সব অবহেলার কারণেই কিন্তু আমাদের এই ক্যান্সারগুলো বেশিরভাগ হয়। আর লেরিংসের ক্যান্সার যেটা, এটা তো ধূমপানের জন্য হয়, এটা একেবারে প্রমাণিত। সুতরাং আমরা প্রথম কথা হচ্ছে একটু সচেতনতা অবলম্বন করে আমরা যদি ধূমপান, তারপর আপনার জর্দা, সাদা, পান এগুলো বন্ধ করতে পারি, গুল ইত্যাদি, তাহলে আমাদের এই ক্যান্সারটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। এটা হচ্ছে আমার প্রথম কথা। এখন দ্বিতীয় কথা হচ্ছে হেড নেক ক্যান্সারটা আমরা আসলে কিভাবে বুঝবো? খুব সহজ। অন্য ক্যান্সারের মতো এইখানে কিন্তু মানে আপনার দেরি করার কোনো কারণ নেই। এর লক্ষণগুলো খুব তাড়াতাড়ি বোঝা যায়। লক্ষণগুলোর মধ্যে কি, আপনার গলার দুই পাশে অথবা মুখের ভিতরে অথবা নাক বা কানের ভিতরে একটা কিছু একটা বেড়ে উঠবে, একটা গোটা হবে, একটা ক্ষত হবে, একটা কিছু আপনার পরিবর্তন আপনি হয়তো খেয়াল করবেন। এটাই কিন্তু প্রথম কারণ, যে একটা গোটা ক্ষত বা আপনার যে ব্যথা বেদনা নিয়ে কিছু একটা গলার মধ্যে আসতেছে বা কোথাও ফুলে যাচ্ছে, এটাই হচ্ছে আপনার হেড নেক ক্যান্সারের একটা প্রথম লক্ষণ। এর বাইরে আসবে গলার স্বর বসে যাওয়া, যেটা লেরিঞ্জিয়াল ক্যান্সার আমাদের হয়। আমাদের যেটা শ্বাসনালী, ওখানে আমাদের যে কথা বলার যন্ত্র, স্বরযন্ত্র আছে, এটা যদি এফেক্ট করে তাহলে ফ্যাস ফ্যাস করে কথা বলবে, এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে মুখের মধ্যে যখন রোগটা হবে তখন খাবার গিলতে অসুবিধা হবে। এই খাবার গিলতে যখন অসুবিধা হবে এটাও কিন্তু হেড নেক ক্যান্সারের একটা কারণ। এই ছাড়া আপনার চোখে দেখতে অসুবিধা হবে, মাথা ব্যথা হবে, এগুলোকে হেড নেক ক্যান্সারের একটা লক্ষণ হিসেবে আমরা ধরে নিব। তো এখন এই হেড নেক ক্যান্সারের এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে আমাদের পরবর্তী চিন্তা কি? পরবর্তী চিন্তা হচ্ছে ডায়াগনোসিস। তো ডায়াগনোসিসের জন্য আমাদের এখানে খুব সহজ কতগুলো পরীক্ষা আমরা করতে পারি। একটা হচ্ছে সিটি স্ক্যান করে আমরা এটার একটা লোকেশনটা কনফার্ম করতে পারি। অনেক সময় আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পারি। দেখে আলটিমেটলি আমরা করবো কি, এখান থেকে একটা বায়োপসি করব, মানে টিস্যু সংগ্রহ করব। এটার অনেক উপায় আছে। একটা হচ্ছে কোন নিডল দিয়ে সংগ্রহ করা যাবে। 2 নম্বর হচ্ছে আপনি ছোট্ট করে অপারেশন করে শুধুমাত্র যে টিউমার অথবা যেটা ফুলে গেছে, চাকা হয়েছে, ক্ষত হয়েছে, ওইখান থেকে একটা মাংস কেটে পরীক্ষা করতে পারেন। অথবা পুরা যে টিউমারটা এটাও নিয়ে এসে পুরা ক্ষতটা তুলে এনে এটাও পরীক্ষা করতে পারেন। এইভাবে এনেও আপনাকে একটা বায়োপসি করতে হবে। এই বায়োপসির মাধ্যমে আপনি জানতে পারবেন যে কারো হেড নেকের কোনো একটা জায়গায়, কি নাকের মধ্যে, কি সাইনাসের মধ্যে, কি জিহ্বার মধ্যে, কি প্যারোটিডের মধ্যে, লেরিংসের মধ্যে, টনসিলের মধ্যে কোথাও না কোথাও তার ক্যান্সার হয়েছে কিনা বা হচ্ছে কিনা বা কি অবস্থা সেটা জানতে পারবেন। তো এখন
বায়োপসির পরে আপনাকে আবার স্টেজিং করতে হবে। স্টেজিং করে দেখতে হবে এই যে রোগটা গলা থেকে বা মুখ থেকে অন্য কোথাও গেল কিনা, ফুসফুস, লিভার, ব্রেন কোথাও গেল কিনা। এই জন্য আপনি অন্যান্য পরীক্ষার সাথে সিটি স্ক্যান, অ্যাবডোমেন, সিটি স্ক্যান, চেস্ট, ব্রেনের এমআরআই, ব্রেনের সিটি স্ক্যান, এমনকি ক্ষেত্র বিশেষে আমরা পেট স্ক্যান যে পরীক্ষাটা, এটাও আমরা করতে পারি। তো ফুসফুস ক্যান্সারের চিকিৎসাটা আসলে আমি এখন বলবো সংক্ষেপে, এটা খুব জটিল একটা চিকিৎসা, এবং এই জটিল চিকিৎসাটা করার জন্য আমার মনে হয় এখানেও একইভাবে আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড থাকা উচিত, যে বোর্ডে হেড নেক সার্জন অথবা ম্যাক্সিলোফেশিয়ালি সার্জন ওনারা থাকবেন, সাথে আমাদের ক্যান্সার বিশেষজ্ঞরা থাকবেন, আমাদের রেডিওলজিস্ট থাকবেন, আমাদের হিস্টোপ্যাথোলজিস্ট থাকবেন। সবাই মিলে বসে ডিসিশন নিতে হবে যে এই ক্যান্সারটা আসলে কতটুকু অংশ জুড়ে আছে, কোথায় আছে, এটা কি অপারেবল কিনা, এটা কি কেটে বাইর করা যাবে কিনা, এটার মানে সাইজটা কতদূর, এটা প্রথমে বের করে নিতে হবে। নেওয়ার পরে যদি খুব আর্লি হয় তাহলে অনেক ক্ষেত্রে একটা অপারেশনেই যথেষ্ট, অপারেশনের মাধ্যমে রোগীরা ভালো হয়ে যায়, আর কিছু করা লাগে না। কিন্তু অনেক ক্ষেত্রে যদি রোগটা একটু বড় হয় অথবা অপারেশনটা কোনো কারণে পুরোটা টিউমারটাকে একটা নিরাপদভাবে অপসারণ করতে না পারে, সেক্ষেত্রে রেডিওথেরাপির প্রয়োজন হয়, বা কোনো কোনো ক্ষেত্রে কেমোথেরাপিরও প্রয়োজন হয়। এবং হালে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এই রোগটা পরবর্তীতে কোনোভাবেই কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না। সেক্ষেত্রে হালে ইমিউনোথেরাপি বলে একটা চিকিৎসা আমরা এইসব রোগীর জন্য ব্যবহার করি, এবং যেটা ব্যবহার করে আমরা খুব ভালো ফলাফল পাচ্ছি। তো মোটের উপরে কথা হচ্ছে হেড নেক ক্যান্সারটা মানুষের জন্য যতটা না মরণ ব্যাধি, তার চেয়ে বেশি যন্ত্রণার ব্যাধি। এটা মানুষকে অনেক বেশি কষ্ট দেয়, খেতে কষ্ট, ঘুমাতে কষ্ট, চলতে ফিরতে কষ্ট, ব্যথায় কষ্ট, দেখতে কষ্ট, অপারেশনের কষ্ট। সুতরাং হেড নেক ক্যান্সারটা কোনোভাবেই আমরা সহজভাবে নিব না। আমরা চাই যে আমাদের সচেতনতা এবং সাবধানতার মাধ্যমে হেড নেক ক্যান্সারটাকে কিভাবে কমানো যায়। বিশেষ করে আমরা জানি যে বারে বারে আমি বলছি যে এই যে ধূমপান, পান, সাদা, জর্দা আমরা একটু বর্জন করলে আসলে এই রোগ থেকে আমরা অনেকেই বাঁচতে পারবো। সবাইকে ধন্যবাদ।